ঠিক নিতেও পারি না নিতে পারি। কিছুদিন আগে আমরা মনে দেওয়া আছে, বুঝছেন, আগে আমরা টিকিট দিয়েছি। কোথায়? মনে করেন আমরা দেশের বাড়িতে দিছি। আগুর আল্লাহ আছে, টিকিট লাগবে না। এই মানে রেজিস্ট্রেশন ইটি করা মোবাইলের মোবাইল দেওয়া হবে, বুঝি না, কিন্তু টিকে দেওয়ার টিকে দিতে চাই। এই একটা করোনা গেছে, আল্লাহর আশীর্বাদে আমগো কিচ্ছু আনে, কোনো রোগ বুধ কিচ্ছু আনে, আল্লাহর আশীর্বাদে আর হইব না। শিক্ষিত এবং মধ্যবিত্ত যারা আছে তারা বেশিরভাগ আসছেন, কারণ তারা রেজিস্ট্রেশনটা করতে পারছেন। স্বাস্থ্যকর্মীরা কাজ করার সুযোগ আছে, এনজিও কর্মীদের কাজ করার সুযোগ আছে। মাঠ কর্মীরা বাড়ি বাড়ি যেয়ে সেটা উদ্বুদ্ধ করতে হবে এবং সেই প্রযুক্তি সহায়তা দিয়ে তাদেরকে রেজিস্ট্রেশন আওতায় আনতে হবে। আপনাকে বলছি, ফোন হাতে নিয়ে বসে যিনি ট্রাই করছেন আমাদের ডায়াল করবার, দয়া করে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দেবেন, দেখবেন তাতে খুব চমৎকারভাবে ফোনটি সংযুক্ত হয়ে গেছে। আর যারা ফোন দিচ্ছেন তারা একটু বিস্তারিত বলবার চেষ্টা করবেন, যারা লিখছেন তারা দয়া করে একই প্রশ্ন বারবার লিখবেন না। একজন দর্শক আছেন অলরেডি, যিনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফোন দিয়েছেন বলে সংযোগটি পেয়ে গেছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনেকদিন ধরে চেষ্টা করতেছি, তো অবশেষে ঢুকলো আর কি ফোনটা। এই যে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফোন দিয়েছেন, সংযোগটি পেয়ে গেছেন। জি ভাই, কে বলছেন? আমি দিনাজপুর থেকে বলতেছিলাম, শাহরিয়া। শাহরিয়ার ভাই, জি। জি, আসলে আমি আমার ভাগনার জন্য ফোন দিছিলাম, 29 দিন বয়স ওর। বাহ, কি নাম ওর? ওর নাম হচ্ছে সাইফ ফারহান। ফারহান? জি। কে রেখেছে এই নাম ওর? আমার দুলা ভাই, আমার বোন। বাহ, খুব সুন্দর নাম। জি, বলুন ফারহানের কি হয়েছে? আচ্ছা, ওর ইদানিং দেখতেছি যে ওর হাতগুলা, দুইটা হাতই বাঁকানো অবস্থায়, মানে খুব স্ট্রেট হচ্ছে না হাতগুলা। আচ্ছা। পা গুলা ঠিক আছে, তো হাতগুলোর সমস্যা, হাতগুলা স্ট্রেট হচ্ছে না, আর এটাই সমস্যা আর কি। হাতগুলো স্ট্রেট হচ্ছে না। এমনিতে আপনারা স্ট্রেট করবার চেষ্টা করেছিলেন ধরে, সেক্ষেত্রে কি কান্নাকাটি করেছে? আঙ্গুল নাড়াচ্ছে ঠিক মতো? হ্যাঁ, ওগুলা ঠিকঠাকই আছে। তো হাতটা যখন ধরতেছি তখন তো শক্তি দিচ্ছে, মানে হাতটা স্ট্রেট করতে দিচ্ছে না। আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের দেশে স্বাভাবিকভাবেই যেটা দেখা যায় যে মা, খালা, নানু যারা আছেন তেল দিয়ে একটু হাত পাগুলো ম্যাসেজ করে দেয় শিশুদের, এরকম কি আপনারা করার চেষ্টা করেছেন কিনা? জি জি জি, করার চেষ্টা হয়েছে। আপনার 7 দিন থেকেই মনে করেন করা হচ্ছে, কিন্তু হাত স্ট্রেট করতেছে না ও। আচ্ছা, আমরা একটু এমনিতে খোলা অবস্থায় ছাড়ে দিলেও হাত স্ট্রেট করতেছে না, পাগুলা স্ট্রেট করতেছে কিন্তু হাত না। আচ্ছা, আমার জ্ঞান এতটুকুই সীমাবদ্ধ, এরপরে ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যেতে হবে আমাদের। জি। আসলে জন্মের পরে কি ওর কোনো সমস্যা হয়েছিল কিনা? না না না, জন্মের পরে কোনো সমস্যা হয়নি। আচ্ছা, ওর কি সঠিক সময়ে জন্মেছিল, যেটা যেই সময় দেয়া ছিল? না, যে টাইম ছিল আপনার 14 তারিখ, ফেব্রুয়ারি 14 তারিখ, কিন্তু ও হইছে 28 তারিখে জানুয়ারির। আচ্ছা আচ্ছা, একটু আমাকে বলেন যে আপনি বলছেন যে সোজা করছেন, এটা কি একটা ভাঁজ করে থাকছে, যে এইভাবে যে ভাঁজ করে থাকে সেইভাবে থাকছে কি? জি, হ্যাঁ, বুকের উপরে, মানে 2 হাত বুকের উপরে ভাঁজ করে রাখতেছে আর কি, মানে খোলা অবস্থায় ছাড়ে দিল, হাত স্ট্রেট করতেছে না। আচ্ছা, সেক্ষেত্রে আসলে এটা অনেকগুলো কারণে হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার অভ্যাসগত বশত, অনেক যেহেতু শিশু মায়ের পেটে যখন থাকে তখন কিন্তু ভাঁজ করে থাকে, সেটা অনেক বাচ্চারা থাকে। আপনারা যেটা করবেন, আর মাসখানেক অপেক্ষা করুন। সেক্ষেত্রে আমরা বলবো তার ডেভেলপমেন্টে অন্য কোনো কিছুতে সমস্যা হচ্ছে কিনা, সে চোখে চোখে তাকায় কিনা, তার ঘাড় শক্ত হচ্ছে কিনা। কারণ এটা এক ধরনের, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাসল টোন যখন বেড়ে যায় বা এক ধরনের খিঁচুনির কারণেও হতে পারে। এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাসল টোন বাড়ার কারণে কিন্তু একটা একদম ইনিশিয়াল স্টেজে এমন কিন্তু থাকে যে যাদের ব্রেইনে কোনো ডেভেলপমেন্টের সমস্যা থাকে। আমরা এখনই ভয় পাওয়ার কারণ আপনাকে বলছি না যে এখনই আপনি দুশ্চিন্তা করবেন। আপনি মাসখানেক একটু অপেক্ষা করুন। আর যেটা করবেন, যে তেল দিয়ে যেটা মালিশ করছেন বা খোলার চেষ্টা করছেন, এটা কিন্তু একদমই করবেন না। নর্মালি অন্য 8-10টা বাচ্চা যেভাবে বেড়ে ওঠে, বুকের দুধ খায়, সেভাবে খাইয়ে দেন। আপনার বিষয়টা অবজার্ভ করুন। আর একটা জিনিস দেখেন, তার মাঝে মাঝে কেঁপে উঠছে কিনা, খিচুড়ির মতো কোনো কিছু হচ্ছে কিনা, চোখ উল্টিয়ে ফেলছে কিনা, এই জিনিসগুলো একটু অপেক্ষা করুন। তারপর আমি বলবো 1 মাস পরেও যদি দেখেন যে এটা থাকে, তাহলে যদি সবচেয়ে বেস্ট একজন শিশু নিউরোলজি বিশেষজ্ঞের কাছে যাওয়া। কারণ অনেক ক্ষেত্রেই আমি যেটা বলতে চাচ্ছি, ডেভেলপমেন্টে যাতে একটু সমস্যা থাকে, ইনিশিয়ালি কিন্তু এভাবে আসে, কিন্তু সেইটা যদি আপনার সম্ভব হয় তার কাছে যাবেন। আর যদি শিশু নিউরোলজি বিশেষজ্ঞ যদি সম্ভব না হয়, একজন শিশু বিশেষজ্ঞের কাছে যাবেন। কিন্তু প্রথম কথা হচ্ছে দুশ্চিন্তা না করে, কোনো মালিশ না করে 1 মাস শুধুমাত্র
বুকের দুধটা চালিয়ে যান আর অবজার্ভ করুন, সবাই মিলে এটা দুশ্চিন্তা করবেন না। এটা এই মুহূর্তে আসলে প্রাথমিক পর্যায়ে কোনো ভীতির কারণ নেই। 1 মাস পরেও যদি এটা থাকে তখন আপনি একজন শিশু নিউরোলজি বিশেষজ্ঞ কিংবা শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার ব্রেস্টের প্রবলেম আছে। আপা, কি নাম আপনার? জি, আমার নাম মিতু, আমি গাজীপুর থেকে বলছি। জি আপা, বলুন কি সমস্যা? আমার বাম পাশে ব্রেস্টের একটু প্রবলেম আছে। আমি এর জন্য আলট্রা করেছি, তো আলট্রাতে টিউমার বা ক্যান্সার এগুলো কিছু ধরা পড়ে নাই। ওইখানে শুধু আপনার রোগগুলো ফোলা দেখাইছে, ফাইব্রোক্রেস্টিক ইন লেফট ব্রেস্ট। সরি আপা, আরেকবার বলবেন, আমরা বুঝতে পারিনি। ফাইব্রোক্রেস্টিক চেঞ্জ ইন লেফট ব্রেস্ট। আচ্ছা। আর আমার মাসিকের একটু প্রবলেম আছে। মাসিকটা টাইমলি হয় কিন্তু প্রপারলি হয় না। আচ্ছা, কতদিন পর্যন্ত থাকে? আপনার অনেক সময় একদিনে ভালো হয়ে যায়, অনেক সময় 2 দিনে ভালো হয়ে যায়, কিন্তু অল্প অল্প হয়। আচ্ছা, আপনার সন্তান কয়জন? আমার বাচ্চা একজন, আর আমার বয়স হচ্ছে 21 বছর। 21 বছর। জি। আচ্ছা, ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি আর কিছু জানবার থাকে। আল্ট্রাসাউন্ড ছাড়া আর কোনো পরীক্ষা নিরীক্ষা করা আছে কি? না, তো আলট্রাসোনোগ্রামি করা আছে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আমি আসলে প্রথমে একটা আশ্বস্ত করতে চাই যে এই সমস্যাটির কথা উনি বলেছেন, আলট্রাসোনোগ্রাফিতে যেটা ফাইব্রোসিস্টিক চেঞ্জ ইন দ্য ব্রেস্ট, এটা অনেক থাকে। এই চেঞ্জটা যদি থাকে, সেই চেঞ্জটা আসলে কখনো খারাপ কোনো দিকে কনভার্ট হয় না, কখনো কোনো ধরনের ক্যান্সার বা কোনো কিছুর দিকে যেতে পারে এমনও কোনো সম্ভাবনা নেই। এটি একটু হরমোনাল কিছু পরিবর্তনের জন্য বডিতে হয়, এবং সময়ের সাথে আপনি যদি ব্রেস্টের কিছু যত্ন নেন, যেগুলো আমরা আজকে বলে দিব, কিছু সাপোর্টিভ ভিটামিন জাতীয় ওষুধ যদি আপনি খান, আপনার এটা ঠিক থাকবে। এখানে মেইনলি একটা প্রবলেমই হয় যে মিনিস্ট্রেশনের আগে বা মিনিস্ট্রেশনের সময় ব্রেস্টে কম্পারেটিভলি একটু বেশি ব্যথা হয় যাদের ফাইব্রোসিস্টিক চেঞ্জ অফ দ্য ব্রেস্ট আছে। এছাড়া কিন্তু আসলে খুব একটা আর কোনো সমস্যায় তারা পড়েন না। তাহলে প্রথম আপনার যে আশ্বস্তের জায়গাটি আপনি পেলেন, প্রথম কথা এটি খারাপ কিছু নয়, ব্রেস্টের কোনো টিউমার নয়, এর থেকে ব্রেস্টের কোনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই। বডির কিছু হরমোনাল পরিবর্তনের কারণে এখানে এক ধরনের পরিবর্তন আসে, সে কারণেই হয়তো এটার এই ধরনের কিছু পরিবর্তন সংগঠিত হয়। তাহলে এখন কি করতে পারেন আপনি? প্রথম কথা, যতক্ষণ আপনি পেইনটাকে সহ্য করতে পারেন, ওষুধ না খাওয়াই আপনার জন্য একটা ভালো সমাধান হবে, প্রথম সমাধান। দ্বিতীয় হচ্ছে, যদি অতিরিক্ত ব্যথা হয়, সিম্পল পেইন কিলার বাজারে যেগুলো পাওয়া যায়, আমরা বলি যে প্রথম লাইনটাই আপনারা রাখেন প্যারাসিটামল। সেটি যদি সহ্য করা না যায়, তখন হয়তো হায়ার র্যাঙ্কের কোনো ওষুধ এখান। আরেকটি হচ্ছে ব্রেস্টটাকে যত্ন নেওয়া, অর্থাৎ প্রপার যে পজিশন করে ব্রেস্টটাকে হচ্ছে যে আপনার জামা কাপড় বা আমরা বলি টাইট ইনার এমন ভাবে পড়তে হবে যেন ব্রেস্ট তার প্রপার একটা সাপোর্ট পায়। এই সাপোর্টটা যদি প্রপারলি রক্ষা করা যায়, আমি মনে করি যে এনশিওর থাকে যে ব্যথাটা কম হবে। তারপরে ব্যথা অতিরিক্ত বেশি হলে একটু হট কম্প্রেশন দিতে পারেন, যে সময়টা ব্যথা বেশি হয়, তাহলে দেখবেন আপনি বেটার ফিল করেন। কিছু ওষুধ আছে যে ওষুধগুলো হয়তো আপনাকে একটু সাহায্য করতে পারে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ইএনসির কম্বিনেশন, ইসি প্লাস খেতে পারেন, এটা 2 বেলা করে টানা আপনি 3 মাস কন্টিনিউ করতে পারেন। আর একটি যুগ ধরে একটি ওষুধ খুব ব্যবহার করে হচ্ছে এই ফাইব্রোসিস্টিক চেঞ্জের জন্য, সেটা হচ্ছে প্রিমরোজ অয়েল। এটি যখন ব্যবহার করা হয়, তখন ওই যে ফাইব্রোসিস্টিক চেঞ্জ যে জায়গাগুলো আছে, সেগুলো আমরা যদি সহজ বাংলায় বলি, যে জায়গাগুলো একটু বলতে শুরু করে ভেতরে, এবং এই যে চাকা চাকা একটা অনুভব হয় ব্রেস্টের উপরে স্কিনে হাত দিলে, সেটি কিন্তু থাকে না। অর্থাৎ প্রিমরোজ অয়েল বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, প্রিমাভেরা 500 মিলিগ্রাম একটা করে বেলা, এটা আপনি টানা 3 মাস খেতে পারেন। এখন এই কথাটা আসলে আমি কেন বললাম, এতগুলো কথা আপনাদেরকে বলার উদ্দেশ্য এটা যে বাংলাদেশের এখন ম্যাক্সিমাম মেয়ে আল্ট্রাসাউন্ড নিয়ে ভয় পেয়ে আমাদের কাছে চলে আসে যে ফাইব্রোসিস্টিক চেঞ্জ। আমরা শুধু একটা আশ্বস্তের জায়গা করতে চাই, এটি কোনো ক্যান্সার নয়, এটি কোনো ব্রেস্টের ভয় পাবার মতো কোনো টিউমার নয়। এটি আপনার আসলে নিজেকে মেনে নেওয়ার সাথেই আপনার ভালো থাকাটা নির্ভর করে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী আপনাকে। ঠিক এভাবে আশ্বস্ত করলে আমাদের মা বোনেরা নিশ্চয়ই স্বস্তিতে থাকতে পারবেন, কারণ স্বাভাবিক একটি বিষয় নিয়ে তারা নিজেরা যেহেতু সেলফ ডায়াগনোসিসের দিকে যান, অনেক ক্ষেত্রে উদ্বিগ্ন হয়ে পড়েন, উত্তরও পান না, কাউকে বলতেও পারেন না। একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি রংপুর থেকে বলছিলাম, আমার নাম আসাদ। আসাদ ভাই, জি বলুন। জি, আমি প্রশ্ন করতে চাচ্ছি আমার মেয়ে সম্পর্কে। আমার মেয়ের বয়স বর্তমান 10 মাস। 10 মাস, আচ্ছা। ওর জন্মের পর 2টা পাকা চুল ছিল মাথায়, হ্যাঁ। আচ্ছা।
তো এখন ওর সাইড দিয়ে দেখা যাচ্ছে যে আরো 5-7টা এরকম চুল পাকা দেখা যাচ্ছে বর্তমানে। আচ্ছা, তো এই বিষয়ে প্রশ্ন, এটা নিয়ে কি ঘাবড়ে গেছেন খুব? জি স্যার। আপনার বয়স কত? 10। আপনার বয়স? আমার বয়স স্যার, জি, আমার বয়স 40 বছর। মাথায় কটা পাকা চুল আছে আপনার? আমারও স্যার জন্মগত সমস্যা এরকম আছে। আপনারও জন্মগত আছে? জি। তাহলে তো হয়ে গেল, মেয়ে বাবার মতো হয়েছে। যাই হোক, আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, আপনি আমাদের সাথে থাকবেন। তার আগে একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে যেতে চাই। আমাদের কাছে একটি প্রশ্ন এসছে, স্বর্ণা আলম লিখেছেন, সালাম জানিয়েছেন। তার নাম শাহেদা, তার বয়স 38 বছর। তিনি দীর্ঘ 8 মাস ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন। বুকে এখন ব্যথা করে, এই জন্য হার্টের ডক্টর দেখিয়েছেন, রিপোর্ট ভালো আছে। গ্যাস্ট্রিকের জন্য অ্যালজিসিড এক্সিয়াম 20 মিলিগ্রাম আর প্রামিন 25 মিলিগ্রাম, এফিডিও 10 মিলিগ্রাম খেয়ে থাকেন। তার প্রেশার 150। এখন তার এই ওষুধগুলো কাজ করছে না, তিনি এখন কি করতে পারেন? প্রফেসর মোস্তফা জামান। জি ধন্যবাদ। আমরা এই প্রশ্নের সাথে যদি আরেক কিছু তথ্য আমরা পেতাম, তার ওজন কত এবং ঝুঁকে কাজ করলে তার ব্যথা বাড়ে কিনা, তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হতো। তবে একটি কথা তিনি বলেছেন যে হার্টের চিকিৎসকের কাছে দেখিয়েছেন, তিনি ভালো আছেন, জানি না কি পরীক্ষা করেছেন। এবং যেহেতু 38 বছর বয়স, আমরা হার্টের রোগের কথা চিন্তা একটু কম করছি। তারপরেও যে কোনো বয়সে হতে পারে। যদি শুধুমাত্র একটি ইকোকার্ডিওগ্রাফি করতে পারেন, ইসিজি করতে পারেন, যদি সেটি ভালো থাকে বলবো হার্টের সমস্যা ভালো। কিন্তু একটি বিষয় তিনি উল্লেখ করেছেন, তার রক্তের চাপ, প্রেশার কিন্তু 150। সেটি সিস্টোলিক হয়তো উল্লেখ করেছেন, কিন্তু ডায়াস্টোলিক কত সেটি কিন্তু উল্লেখ করেননি। তো আমি বলবো কি তিনি ওষুধগুলো কি খাচ্ছেন, বর্তমানে সমস্যাটা কি আছে, যদি আমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে পারতেন তাহলে আরো ভালো হতো। আপাতত তিনি অ্যালজিসিড খাচ্ছেন, এক্সিয়াম খাচ্ছেন, এই ওষুধটা খাবেন এবং এর সাথে দেখবেন যে ট্যাবলেট প্যারাসিটামল খাবেন। অনেক সময় সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থেকেও কিন্তু বুকে ব্যথা হতে পারে, বা আমরা নাপা ওষুধটি খেতে বলে সকালে 2টি রাতে 2টি, অন্তত 2 সপ্তাহ তিনি খাবেন। সঙ্গে যে কোনো একটি যাতে ঘুম ভালো হয়, একটি আপাতত ট্যাবলেট ইজিয়াম 5 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। এই ওষুধ খেতে থাকেন। আর রক্তের চাপ যদি না কমে সেক্ষেত্রে আবার মাপাবেন। যদি মাপার পরেও দেখেন যে তার 150 থেকে সিস্টোলিক ডায়াস্টোলিক নিশ্চয় 90-এর উপরে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো আপাতত ছোট্ট একটি ওষুধ খেতে পারেন, ট্যাবলেট বিসলল। এটি 2.5 দিয়ে শুরু করবেন। যদি 2.5 না হয়, কাজ করে, তাহলে 5 মিলিগ্রাম দিয়ে প্রতি সকালে একটি করে খাবেন। আর ঘুম যাতে ভালো হয়, ট্যাবলেট ইজিয়াম প্রতি রাতে একটু খাবেন। আশা করছি তিনি ভালো থাকবেন। এরপরে যদি কোনো আশা করছি বড় কোনো পরীক্ষা লাগবে না, তিনি প্রেশারের মাত্রাটি উল্লেখ করে আমাদেরকে আবার যোগাযোগ করতে পারেন। তার জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার আবু সাইদ শিমুল, কি করবেন উনি? পাকা চুল নিজের মাথাও ছিল, কন্যার মাথাও আছে, এরকম আমরা অনেকেই আছি যাদের জন্মের সময় আমাদেরও ছিল। আমার তো দুটো ছিল। আসলে প্রথমে যেটা আসলে আপনাকে আশ্বস্ত করতে চাই যে এই আপনার হয়তো এটা ধারণা হয়েছে যে প্রথমে একটা ছিল, তারপর 2-3টে হয়েছে, তারপর একসময় সারা মাথা সাদা হয়ে যাবে, তা কিন্তু না। এরকম অনেকেরই থাকে যে 2টো 3টে বা 5টা সাদা, এটা থেকেই যায়। এটা দিনে দিনে আস্তে আস্তে অনেকের ক্ষেত্রে একেবারে ভালো হয়ে যায়, অনেকের ক্ষেত্রে দেখা যায় অন্য কোনো ক্ষতি তার বেড়ে ওঠায়, তার আচার আচরণে, তার বৃদ্ধিতে, তার ব্রেইন ডেভেলপমেন্টালে কোনোই সমস্যা হবে না। সেটা আপনাকে আমরা আশ্বস্ত করতে চাই। সুতরাং এটা নিয়ে ভাববেন না। এটা হচ্ছে প্রথম কথা। এটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে কিছু ভিটামিনের অভাবে, জিঙ্কের অভাবে, মাল্টিভিটামিনের অভাবে, এনজাইমের অভাবে হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে স্কিনের কিছু ডিজিজের কারণেও কিন্তু এটা হতে পারে। তো এই মুহূর্তে তাহলে আপনি কি করবেন? 10 মাস যেহেতু বয়স, বুকের দুধটা আপনি চালিয়ে যান। আপনি জিঙ্ক সকালে জিঙ্ক অথবা জিসাফ নামে পাওয়া যায়, হাফ চামচ দিনে একবার খাওয়াবেন। রাতে একটু মাল্টিভিটামিন খাওয়াতে পারবেন, ফিলওয়েল কিডস নামে পাওয়া যায়, সেটা 1 চামচ খাওয়ান। আর যেহেতু 10 মাস বয়স, আপনি ভিটামিন 1 ক্যাপসুল, এই ক্ষেত্রে আপনাকে 1 লাখ খেতে হবে। 1 লাখ তার পাওয়া যায় না, 50,000 করে পাওয়া যায়, যেটা বাইরে মার্কেটে পাওয়া যায়। সেটা আপনি যে কোনো ভিটামিন এ, রেনোভিট, ওভিটে এই নামে পাওয়া যায়। এটা 2টো ক্যাপসুল একসাথে খাইয়ে দেবেন। ক্যাপসুল এই ক্ষেত্রে খাওয়ানোর নিয়ম হচ্ছে পোলিওর মতো, আপনি কেচি দিয়ে বা সুই দিয়ে ছিদ্র করে শুধুমাত্র পানিটা খাবেন। 2 বারে না খেয়ে আপনার প্রতি পরামর্শ হচ্ছে একটা চামচে 2টা ক্যাপসুলের যে ভিতরে তরলটুকু আছে সেটা নিয়ে একবারে খাইয়ে দেবেন। এগুলো খাইয়ে একটু দেখেন 1 মাসের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যেসব কারণগুলো বললাম তার জন্য যদি হয়ে থাকে, এই ভিটামিন বা জিঙ্ক, মাল্টিভিটামিন, সেগুলো হলে এই ওষুধ খাওয়ালে 1 মাসের মধ্যে ভালো হয়ে যাবে। যদি দেখেন যে না ভালো হচ্ছে না, তাহলে আপনার প্রতি পরামর্শ থাকবে যে একজন স্কিন স্পেশালিস্টের কাছে দেখিয়ে আপনি যদি পরামর্শ নিয়ে আসেন, একটা হচ্ছে হয়তো চিকিৎসা পাবেন, আর হচ্ছে আপনার মনের মধ্যে যে হয়তো একটা ভয়, দুশ্চিন্তা, তা থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন।
আমরা নিশ্চিতভাবে বলতে পারি এতে ওর কোনো ক্ষতি হবে না এবং ধীরে ধীরে এটা এই সমস্যাটা পুরোপুরি ভালো হয়ে যাবে। ডাক্তার আবু সাঈদ সুমন, অসংখ্য ধন্যবাদ। এটা কি আমাদের মতো বা আমাদের বয়সী যারা আছেন বা এর চেয়ে বয়সী যারা আছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা এটা না হয় আরেকদিন জানবো আমরা। তবে আপাতত একটা বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, ছোট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন। স্বাগত করোনা হেল্প ডেস্ক দেখছেন, জুলহাস জুবাই আপনাদের সাথেই আছি। প্রফেসর মোস্তফা জামানের কাছে চলে যেতে চাই। সৈয়দ রহমান একটি প্রশ্ন করেছেন টঙ্গী থেকে। শাহিদ প্রশ্ন করছেন, শ্বাসকষ্টের সামান্য প্রবলেম আছে, সারাদিন ভালোই থাকেন কিন্তু রাতে ঘুমাতে গেলে তার বুকের ভিতর শব্দ হয়, তিনি এখন কি করতে পারেন? বয়স 35, অ্যাজমাসল মাঝে মাঝে তিনি ব্যবহার করেন। ধন্যবাদ। আসলে আমরা কিন্তু পুরো করোনাকালে এই ধরনের রোগীদের পরামর্শ দিয়েছি। সাধারণত আমরা ধারণা করে থাকি যাদের দিনের বেলার চেয়ে রাতের বেলায় শ্বাসকষ্ট বেশি হয় তাদের অ্যাজমা বা অ্যালার্জির সাথে সম্পর্কিত সমস্যার জন্য এই ধরনের সমস্যা হয়ে থাকে। যদি বুকের ভিতরে ঘর ঘর শব্দ হয়, আমরা ধরে নেই যে তার এটি ইনফেকশন থেকে হতে পারে, প্রদাহ থেকে, সেক্ষেত্রে আমাদের কিছু পরামর্শ থাকে। যেমন আমরা যদিও বলি যে গরম পানির ভাপ নিতে, কিন্তু সাধারণত যখন ঘর ঘর শব্দ হয় সেটি আসলে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের শব্দ হয়, সেখানে গরম পানির ভাপ অল্প কাজ করে। যদি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে, যেটি ফ্যারেঞ্জাইটিস, বা সেখানে কিন্তু আমরা দেখেছি গরম পানির ভাপ সেটি বা স্টিম সেটি বেশি কাজ করে। এই ক্ষেত্রে তাকে যেটি করতে হবে, আমরা বলে থাকি যে ট্যাবলেট ডক্সিপা 400 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, ট্যাবলেট ফ্লেক্সোফেনাডিন বা ফেনাডিন 120 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন 2 সপ্তাহ, ট্যাবলেট প্রিকোডিল 20 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে 5 থেকে 7 দিন খাবেন, একটি গ্যাস্ট্রিক ওষুধ খাবেন, একটি ইনহেলার আপাতত ব্যবহার করবেন, সেরক্সিন ইনহেলার 250/25, 2 চাপ সকালে 2 চাপ রাতে ব্যবহার করার পরে কুলি করতে হবে এইভাবে। এবং একটি অ্যান্টিবায়োটিক, আবারও বলছি যে কোনো একটি অ্যান্টিবায়োটিক, ট্যাবলেট ক্লাভোসেভ 500 মিলিগ্রাম সকালে একটি রাতে একটি, আগামী 1 সপ্তাহ সকালে একটি রাতে একটি, 1 সপ্তাহে 7 দিন খেতে পারেন। আমাদের দৃঢ় বিশ্বাস এই ওষুধগুলো খেলে তিনি তার এই সমস্যাটি একেবারেই আপাতত ভালো হবেন, কিন্তু এরপরে ঠান্ডা ধুলোবালি যাতে না হয় সেই বিষয় থেকে এড়িয়ে চলবেন। বিশেষ করে এই রোগীরা যারা আমাদের প্রশ্ন করেছেন টঙ্গী থেকে, শীতের আগে এবং শীতের পরে যাওয়ার সময় এই ধরনের সমস্যাটি বেশি হয়ে থাকে বেশিরভাগ রোগীদের, এবং প্রতি বছর হওয়ার একটা আশঙ্কা থাকে। এই কারণে তাদের জন্য মন্টিলুকাস বা মন্টিয়ার প্রতি রাতে একটি করে 10 মিলিগ্রাম খেতে বলে আগামী 3 মাস। এই শীতের সিজনটি চলে গেলে দেখা যায় অনেক সময় এই রোগীরা ভালো থাকে, একেবারেই ভালো থাকে, কোনো ওষুধ খাবারের প্রয়োজন হয় না। আবার আগামী বছর শীত আসার আগের থেকে ঠিক প্রস্তুতি নিতে হয় যাতে করে এই সমস্যাটি না হয়। আবারও বলছি, শীত আসার আগে, শীত যাওয়ার সময়, ঋতু পরিবর্তনের সময় হতে পারে এসি থেকে, মানে গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরমে, ধুলোবালি থেকে অথবা ঠান্ডা থেকে হতে পারে, অথবা কারো কারো আছে সূর্যের আলোতে ঘাম জমে হতে পারে। এক একজনের এক এক সমস্যা, কারো খাদ্যাভ্যাসের সমস্যা, এক একজনের একরকম সমস্যা। তবে আপাতত যে পরামর্শ দিলাম সেগুলো ব্যবহার করবেন। আর অ্যাজমাসল যে ইনহেলারটি নিচ্ছেন, আবারও বলছি এটি শুধু ডক্সিবার পরিবর্তে যখন তিনি সমস্যা হবে তখন নিলে উপকার পাবেন। কিন্তু ইনহেলার 2 রকম, একটি হলো যে উপশমকারী অ্যাজমাসল নেবেন যেটি ডক্সিবার মতন সঙ্গে সঙ্গে উপকার পাবেন, কিন্তু এটি বাধা দিবে না, রোগটিকে ভালো করতে সাহায্য করবে না। কিন্তু সেরক্সিন যে ইনহেলারটি বললাম সেটি আপনাকে বাধা দান করে, যাতে উপসর্গ না হয় সেটি প্রিভেন্ট করবে, সেজন্য সে নিয়মিত নেবেন। আর অ্যাজমাসলটি যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করবেন। আশা করছি তিনি আমাদের পরামর্শ মানলে ভালো থাকবেন এবং একেবারেই ভালো থাকবেন, সারা জীবন একেবারে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবেন। তবে তথ্যগুলো যেগুলো বলেছে সেগুলো তিনি বুঝতে হবে, বুঝতে পেরে মানতে পারলে তিনি সারা জীবন একেবারেই স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে মোহাম্মদ শামীম মিয়া বলছি। জি শামীম সাহেব বলুন। হ্যাঁ, আমার মেয়ের বয়স হলো 21 বছর। জি। তার মেইংস আজকে প্রায় 6-7 মাস পরে হয়েছে, ফেব্রুয়ারির 1 তারিখে শুরু হয়েছে। আজকে তো এখনো 24 তারিখ, বন্ধ হয় নাই, প্রচুর ব্লিডিং হইতেছে। আচ্ছা। আর মেইংসটা রেগুলার না, প্রায় মনে করেন 3-4 মাস পরে পরে হয় আর কি। আপনি আমাকে আপনার কন্যার ব্যাপারে কিছু তথ্য দিয়ে সহায়তা করবেন। ওর ওজন কত? ওজন কত? 60 কেজি। ওর ওজন 60 কেজি। উচ্চতা? উচ্চতা হলো 5 ফুট 3 ইঞ্চি। 5 ফুট 3 ইঞ্চি। সেক্ষেত্রে ওর কি মুখে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে কিংবা অবাঞ্ছিত লোম দেখা যাচ্ছে কিনা মুখে? না না না। আচ্ছা, বুঝতে পেরেছি। তলপেটে কোনো ব্যথা হয়? হ্যাঁ, ব্যথা, মাথাটা ব্যথা করে। আচ্ছা। আর এর মধ্যেই কোনো ব্লাড টেস্ট করা হয়েছিল? জি না, কোনো ব্লাড টেস্ট করা হয়নি। ডাক্তার শারমিন আব্বাসী। আসলে জুবাইর, এখানে আমাদের কারণ খুঁজতে হবে। প্রথম কথা যে কেন মেনস্ট্রুয়েশন বন্ধ ছিল অনেকদিন। প্রথম কথা,
আর দ্বিতীয় কথা, মেনস্ট্রুয়েশন হওয়ার পরে আসলে কেন ব্লিডিংটা বেশি হচ্ছে। উনি যদি আমাদের আয়োজনটি দেখে থাকে, প্রতিদিনই কিন্তু আমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করি। আমাদের বেসলাইন কিছু ইনভেস্টিগেশন লাগে। এই বাবাকে আমি বলবো, যিনি তার কন্যার সন্তানের জন্য ফোন দিয়ে জানতে চেয়েছেন, আমাদের একটা হরমোনাল অ্যানালাইসিস লাগে বাবা, কারণ দেখতে হয় যে মাসিক বন্ধ যে হরমোনগুলোর জন্য থাকে সেগুলো বন্ধ থাকার জন্য যারা দায়ী সেখানে কোনো ঝামেলা আছে কিনা। আমরা বলবো সেরাম টিএসএইচ এন্ড প্রোল্যাকটিন এন্ড কমপ্লিট ব্লাড কাউন্ট, এই 3টা টেস্ট আপনার মেয়েকে একটু করাতে হবে। আমরা কারো হরমোনাল কোনো প্রবলেম পাই না, কিন্তু আমরা দেখি যে ব্লাডের প্লাটিলেট কাউন্টে একটু এদিক সেদিক অবস্থা। অনেক মেয়ে সন্তান আমরা পেয়েছি যাদেরকে আইটিপি নামে একটি সমস্যা আমরা ভুগতে দেখি, এবং এটা মেনস্ট্রুয়েশনের সময় আসলে অনেক সময় প্রমাণ পায় বা অনেক সময় বের হয়ে আসে যে তার ব্লাডে একটি জন্মগত ত্রুটি রয়েছে। অতএব সেই জায়গাগুলো কিন্তু যখন এই ধরনের ইরেগুলারিটি হয়, একটা সিম্পল সিবিসি 50 টাকা দাম হয়তো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বা 100 টাকা, এটা আপনাকে একটা কমপ্লিট চিত্র দিয়ে দিবে। একটা সেরাম টিএসএইচ যদি করেন, একটা প্রোল্যাকটিন লেভেল করেন, আমরা পেয়ে যাব। এবং আরেকটি বিষয় যেটি পাবো আমরা, আলট্রাসোনোগ্রাফি অফ দ্য লোয়ার অ্যাবডোমেন আপনি করেন, যে পেটের কোথাও কোনো সিস্ট আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে বয়স অনুযায়ী তার ওয়েটটা একটু বেশি আছে, 60 কেজি, এটা জুবাইর বের করে ফেলেছে। সেই ক্ষেত্রে মাসিক অনিয়মিত এবং হওয়ার পর অতিরিক্ত ব্লিডিং, এটা কিন্তু পলিসিস্টিক ওভারির জন্য হতে পারে। অর্থাৎ যদি একটা ভালো আলট্রাসাউন্ড আপনি করতে পারেন, ওভারির দুটো অ্যান্সার আসতে পারে। একটা হচ্ছে ওভারি এনলার্জ, অথবা সেই এনলার্জ ওভারি হয়তো পলিসিস্টিক ওভারিতে কনভার্ট হয়েছে। যদি সেটা হয় তাহলে কিন্তু আমাদের এই সন্তানকে আমাদের একটি 3 মাস বা 6 মাসের ট্রিটমেন্টের মধ্যে আনতে হবে। আর এখন কিছু নিয়ম সে মানবে, যেমন তার খাবারের মধ্যে আপনারা ভাত এবং চালের তৈরি যে কার্বোহাইড্রেট খাবারগুলো আছে একটু ওকে কম দিবেন, ওকে সবজি বেশি দিবেন, ওকে ফ্রুটস বেশি দিবেন, মিষ্টি জাতীয় খাবারগুলো কম দিবেন, ফাস্টফুডটা কম দিবেন, এবং ওকে একটু অ্যাক্টিভিটির মধ্যে 1 ঘন্টা থাকতে বলবেন। হয় সে ঘরে হাঁটবে, না হলে ছাদে হাঁটবে, না হলে রাস্তায় যদি তার পাশে কোনো পার্ক বা কোনো লেক থাকে সেখানে সে একটু ঘাম ঝরানো একটা হাঁটা 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা দেবে। এরপরে এখন হচ্ছে এই মুহূর্তের ব্লিডিংটা কমাতে হবে। আমি বলবো যে একটু ট্র্যাক্সিলটা খাওয়াতে পারেন, 500 মিলিগ্রাম ক্যাপসুল, এটা একটা করে আপনি 3 বেলা দিতে পারেন, তাকে 5 দিন। তাতে ইনিশিয়াল এখন যে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, যে জন্য আমাদের বাবা এত চিন্তা করছে, সেই ব্লিডিংটা কিন্তু কমে যাবে। বাবাকে আমি আশ্বস্ত করতে চাই যে এখানে কোনো কঠিন আমরা কোনো সমস্যা দেখছি না, সকল সমস্যা সমাধানযুক্ত। সেক্ষেত্রে আপনি যদি এই রিপোর্টগুলো আমাদের করোনা হেলথ ডেস্ক হয়তো আর কয়েকটা দিন আছে সামনে, আমাদেরকে জানালে আপনার সমস্যার সমাধান আমরা কিন্তু দেওয়া। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আমাদেরকে না পান বাসার কাছে যে গাইনোলজিস্ট আছে তাকে কষ্ট করে দেখা। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। মৌসুমী জোনায়েত আমাদের লিখছেন তার মেয়ে জাফনার জন্য, যার বয়স 4 মাস 21 দিন। মেয়ের ঠান্ডা কাশির জন্য প্রথমে টটেম 15 দিন দিয়েছিল, পরে কেটোমার টাইনিসল একবার 1 মাস খাওয়াতে দিয়েছে। আচ্ছা, নসোমিস্ট নাজাল স্প্রে দিয়েছিল। 1 তারিখ ওকে 3rd ডোজ পোলিও ও অন্যান্য টিকা দিয়েছি। টিকা দেওয়ার দিনও মেডিসিনগুলো খাইয়েছি। টাইনোসল 16-17 দিন বন্ধ থেকে আবার খাওয়াচ্ছি। এখন কয়েকদিন যাবৎ বেবির পায়খানাও বেশি করছে, আবার ঠান্ডা কাশিও হচ্ছে। ঠিক ফাইল কি এই মেডিসিনগুলো খাওয়ানো যায় এতদিন? আচ্ছা, উনি বোধহয় তাই জানতে চেয়েছেন। এখনও খাওয়াচ্ছেন। এখন কেটোমার প্রায় মান্থ আওয়ার টাইনসনল মেক গ্যাপ দিয়েছে। আমি ডাক্তার আবু সাইদ শিমুল আপনাকে ফরওয়ার্ড করেছি, আমি বাদ বাকিটা নিশ্চয়ই আপনারা বুঝে নিতে পারবেন কি বলবার চেষ্টা করেছে। এখন আবার কাশি। আপনাকে আসলে ধন্যবাদ। জি জি, আপনাকে ধন্যবাদ। আপনার যে খুব বিস্তারিত লিখেছেন সেজন্য ধন্যবাদ। আসলে এই ওই সমস্যার বাইরে গিয়ে আপনি সকলের উদ্দেশ্যে আসলে বলতে চাই, আমরা পড়তে গিয়ে কিন্তু আমাদের অনেকখানি কষ্ট হয়েছে। যে মৌসুমী জুনায়েত আপনি লিখেছেন, আপনি নিশ্চয়ই অনেকে কিন্তু অনেক কিছু পারে না, যেমন আমি রান্না বান্না একদমই জানেন, আপনি নিশ্চয়ই খুব ভালো রান্না জানেন। অর্থাৎ এত কঠিন একটা কাজ, রান্নার মতো কাজ, সেটা যেহেতু জানেন, বাংলা টাইপ করাও কিন্তু আপনার কাছে মনে হচ্ছে খুব দুরূহ। দেখবেন যে এটা একদম সহজ। বিভিন্ন অ্যাপস রয়েছে, যে অভ্র বা বিভিন্ন অ্যাপস গুলি যে একটু নামিয়ে আপনার এই ভাষার মাসে যদি এটা আমরা অঙ্গীকার করি তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। এটা যেটা হচ্ছে, আমরা এখানে অনেক কিছু কিন্তু কনফিউশনে আসে, আসলে আপনি কি লিখেছেন বা কি বলতে চেয়েছেন, অনেক সময় আমাদের মধ্য দিয়ে যেটা ভুলও হয়ে যেতে পারে। সুতরাং এটা যদি একটু আমরা চেষ্টা করে দেখবেন যে করতে 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 এটা সহজ হয়ে যাবে। আসলে ভয় থেকে অনেকে আমরা ধরি না। এটা হচ্ছে আপনি সকলের প্রতি অনুরোধ। আপনি যে কথাটা বলেছেন টাইনিসল কিন্তু একটা মাল্টিভিটামিন, এটা খেলে অনেক বাচ্চারা কিন্তু পাতলা পায়খানা হয়। আপনি বলছেন একটু পায়খানাটা ঘন ঘন করছে,
সুতরাং এই মুহূর্তে কিন্তু আপনি টাইনিসলটা আসলে বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু আপনি বলছেন টিকা দেওয়ার সময় সর্দি কাশি হচ্ছিল, এরপরে এটা টিকাতে কোনো প্রভাব ফেলবে কিনা। শিশুদের টিকার ক্ষেত্রে আমরা বলছি যদি কারো সর্দি কাশি বা এই ধরনের কোনো সামান্যতম কিছু থাকে তাকে টিকা দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। অনেকগুলি ভ্যাকসিন রয়েছে, লাইভ ভ্যাকসিন, সেগুলো থেকেও কিন্তু ওই রোগ হয়ে যেতে পারে। কিন্তু সুতরাং অন্তত শিশুদের ক্ষেত্রে কোনো ধরনের জ্বর কাশি সর্দি থাকলে অবশ্যই তাকে টিকা দিতে নিয়ে যাবেন না। কিছুদিন 5 দিন 7 দিন 10 দিন পরে দিলে কোনো ক্ষতি হবে না। এটা হচ্ছে আপনি সহ সকলের প্রতি আমাদের অনুরোধ। এই মুহূর্তে যেহেতু সর্দি কাশি হচ্ছে, আপনি নজমিস্টের মতো ড্রপ এটাকে বারবার দেওয়া যায় না। আপনি কিছুদিন দিয়েছিলেন আবার দিচ্ছেন, এই মুহূর্তে নজমিস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর কাশির জন্য কিন্তু নজমিস্ট কাজ করে না। এই মুহূর্তে যেহেতু কাশি রয়েছে সেজন্য আপনি অ্যামব্লক্স এই ড্রপটা আপনি 7 ফোঁটা করে দিনে 3 বার দিবেন। যদি একটু সর্দি থেকে থাকে আপনি পেডিয়ামিন এই সিরাপটা আপনি 7 ফোঁটা করে দিনে 3 বার দিন। আর ঘন ঘন বুকের দুধটা খাওয়ান। যদি জ্বর বন্য কিছু না থাকে এই দুটো ওষুধ দিলে, আর নাকে যদি নরসল ড্রপ একটু দেন 1 ফোঁটা করে 2 নাকে দিনে 7-8 বার, এবং কিছু নিয়ম যদি আপনি মেনে চলেন ইনশাল্লাহ 5-7 দিনের মধ্যে আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। তখন আপনি টাইনিসলটা, যদি পায়খানাটা ভালো হয়ে যায়, টাইনিসল কিন্তু আপনি জানতে চেয়েছেন দীর্ঘদিন খাওয়ানো যায় কিনা। হ্যাঁ, এটা আপনি দীর্ঘদিন মাল্টিভিটামিন 3-4 মাস 6 মাসও খাওয়াতে পারেন, কিন্তু পায়খানা যখন নরম হবে সেই সময় খাওয়াবেন না। নিয়মগুলো একটু মেনে চলেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সঈদ শিমুল। ডাক্তার শারমিন আব্বাসের বাড়িতে বোধহয় শিশু ডাক্তারের কাছে শিশু এসে কিছু একটা বলতে চাইছিল, আমরা শুনবো। তা একটা বিরতি থেকে ফিরে এসে দর্শক ছোট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথে থাকুন, ফিরছি। স্বাগত। একবার দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবাইর আপনাদের সাথেই আছি। আমরা একটা প্রশ্ন করতে চাই, একটা অভিযোগ আছে। শফিকুল ইসলাম, জুবাইর ভাই গতকাল প্রশ্ন করেছিলাম কিন্তু উত্তর পাইনি। অভিযোগটা হচ্ছে ওনার এটা, আজ উত্তর যাতে দেই এই জন্য অনুরোধ করেছেন। ছেলের বয়স 7 মাস, ওজন 10.3 কেজি। ওর সবসময় একটু জিহ্বা বের করে রাখে। প্রথম দিকে ভেবেছিল সময়ের সাথে ঠিক হয়ে যাবে, কিন্তু এখনও জিহ্বা বের করে রাখে। ওর মুখে কোনো ঘা নেই, অন্য কোনো সমস্যা নেই, সমস্ত মুভমেন্ট ঠিক আছে, খাওয়া দাওয়াও ঠিক আছে। কি করব জানতে চেয়েছেন ডাক্তার আবু সঈদ শিমুল। আপনাকে ধন্যবাদ, এবং সত্যি দুঃখিত। আসলে এত বেশি সকলে প্রশ্ন করতে থাকেন আসলে কমেন্ট আকারে বা ফোন করে, সকল প্রশ্ন আসলে উত্তর দেয় আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও আসলে সম্ভব হয়ে ওঠে না। তবু আমরা দুঃখ প্রকাশ করছি। যেই সমস্যাটার কথা বলেছেন এখানে কয়েকটা বিষয় কিন্তু দেখতে হবে। হয়তো আপনি ওভাবে খেয়াল করেননি, কিন্তু সে সাপোর্ট ছাড়া বসতে পারে কিনা। 7 মাসের একটা বাচ্চা অনেক সময় দেখা যায় ও বসতে পারে, এবং ঘাড়টা ঠিক মতো শক্ত হয়েছে কিনা, তার স্টুলটা ঠিক মতো প্রতিদিন সে মল ত্যাগ করছে কিনা, এই জিনিসগুলো আসলে দেখবেন। অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে অভ্যাসবশত বাচ্চারা এটা করতে থাকে, কিন্তু দুটো রোগের কারণে কিন্তু এটা হয়। এটা কিন্তু প্রায় সময় আমরা দেখে থাকি। একটা হচ্ছে যদি কারো ডাউন সিনড্রোম থাকে, কারো থাইরয়েডের সমস্যা থাকলে একেবারে জোর হয়ে গিয়েছে তা না, কিন্তু আপনার মধ্যে তো এক ধরনের ভয় অনিশ্চয়তা কাজ করছে। সুতরাং আপনার প্রতি অনুরোধ থাকবে দুটো পরীক্ষা আসলে করবেন। একটা হচ্ছে ক্যারিওটাইপিং, এটা করবেন। এটা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে আছে, বা আরএম হাসপাতালে আপনি খুব সস্তায় করতে পারবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এটা হয়, এটা একটু করবেন। আর সাথে FT4 এবং TSH এই দুটো পরীক্ষা করিয়ে যদি আমাদের কাছে আসলে একটু যোগাযোগ করেন, কিংবা আপনার নিকটস্থ শিশু বিশেষজ্ঞের কাছে, তাতে আপনি নিশ্চিত হয়ে যাবেন। কারণ এই দুটো রোগ একেবারেই কমন। এই দুটোর কিন্তু আবার বললাম যে চিকিৎসা রয়েছে, এবং আগে যদি আমরা জানতে পারি সেই কমপ্লিকেশন থেকেও আসলে দূরে থাকতে পারবে। সুতরাং এই দুটো পরীক্ষা করা উচিত। দুটো কারণে পরীক্ষাটা জরুরি। একটা হচ্ছে চিকিৎসার জন্য, আর আপনার যে অহৈতুক যে ভয় রয়েছে তা থেকেও দূরে থাকার জন্য। সুতরাং এই দুটো পরীক্ষা করে যদি আপনি আমাদের কাছে কিংবা শিশু বিশেষজ্ঞের কাছে একটু যোগাযোগ করেন, আমার মানে নিশ্চিত ভাবে বলতে পারি সেই চিকিৎসার পরে আপনার শিশু পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সঈদ শিমুল। মারজানা পারভিন লিখছেন তার বয়স 45, জরায়ুতে টিউমার, 6 বছর থেকে 3 বছর পূর্বে সাইজ ছিল 2.4 × 1.9 সেন্টিমিটার, এখন 2.5 × 2.4 সেন্টিমিটার। আগে থেকে ব্লিডিং আর ব্যথা বেশি হতো। জ্যামিক 500 দিনে 3টা খেলে ব্লিডিং কিছুটা স্বাভাবিক হতো। এই মাসে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে। প্রথম 3 দিনে অল্প ব্লিডিং হলেও পরে 10 দিনে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে। 13তম দিন থেকে নরমেস খাওয়ার পরে 3 দিন স্বাভাবিক ব্লিডিং হয়ে পিরিয়ড বন্ধ হয়ে যায়। 4 দিন পরে আবার নতুন করে ব্লিডিং হচ্ছে অতিরিক্ত। এই অবস্থায় কি করতে পারেন? অপারেশন করতে চাচ্ছেন না। তার 45 বছরের পর কি পিল খেয়ে 2 থেকে 3 মাস পিরিয়ড অফ রাখবেন কিনা জানতে চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী। হ্যাঁ, জুবাইর অনেক লম্বা প্রশ্ন মারজানা পারভিন যেটি আমাদেরকে করেছে। আমি আসলে হাইলাইটেড উত্তরগুলো দিব। প্রথম কথা, যে জরায়ু যে সাইজের টিউমারের কথা বলেছে, এই সাইজের টিউমার যদি কোনো সিমটম না করে, অনলি দ্য ফলো আপ। কিন্তু ওনার সিমটম করছে, এটি ব্লিডিং করছে বেশি এবং এটি পেইন করছে, সেক্ষেত্রে আসলে সমাধানের পথ খুঁজতে হবে। যে সাইজটি আছে এই সাইজটি কিন্তু ওষুধ দিয়ে চিকিৎসার পর্যায়ে আছে, অতএব সেখানে কোনো ভয়ের কোনো কারণ নেই। আমরা এক্ষেত্রে এটাকে ওষুধ দিতে পারবো।
সাধারণত এখন পুরো পৃথিবীতে ফাইব্রয়েডের চিকিৎসার জন্য ইউলিরয়েড একটা ওষুধ খুব ভালো ব্যবহার করা হচ্ছে। যদি কারো লিভার ফাংশন টেস্ট ভালো থাকে, অর্থাৎ লিভারে কোনো প্রবলেম না থাকে, তিনি একটা করে 2 বেলা এই ওষুধটি খেতে পারবেন টানা 3 মাস। এবং এটা খাওয়ার পরে আমরা একটা ফলো আপ স্ক্যান করি, সেখানে যদি না কমে, অনেক সময় ইউলিরয়েডের সাথে জোলাডেক্স একটা ইনজেকশন আছে, প্রত্যেক মাসে নিতে হয়। পরপর 3 মাস নিলে কিন্তু এই ধরনের টিউমার ছোট হয়ে যায়, ব্লিডিংও কমে যায়। আর যেহেতু উনি নিয়ার টু মেনোপোজে আছে, বাংলাদেশের মহিলাদের মেনোপোজে যাওয়ার বয়সের কাছাকাছি, অতএব আমরা যদি এভাবে মুখের চিকিৎসা দিয়ে 4-5 বছর কোনো রকমে পার করতে পারি, তখন আপনা আপনি মাসিকটা বন্ধ হয়ে যাবে। কিন্তু যখন ওষুধ কাজ করবে না, তখন হয়তো অপারেশনের প্রসঙ্গটি আসবে। আর পিল খেয়ে অফ করা যাবে কিনা জানতে চেয়েছেন, আমি বলবো ওরাল কন্ট্রাসেপটিভ পিল না খেয়ে ইউলিরয়েড খেলে কিন্তু আপনার মাসিক অফ থাকবে। সেই ট্রিটমেন্টে মনে হয় আপনার যাওয়া উচিত, আপনি সেটা চিন্তা করতে পারেন। আর এটার কাছাকাছি আরেকজন একটা প্রশ্ন করেছিল যে ইউলিরয়েড আমি দিয়েছি, তিনি কি সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারবেন কিনা। দিল আফরোজ, সেই উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাস্ট্রিকের ওষুধ আলাদা, ইউলিরয়েড আলাদা। যদি কোনো লিভারে প্রবলেম থাকে, সেই হচ্ছে শুধু ইউলিরয়েড খেতে পারবে না। গ্যাস্ট্রিকের ওষুধ আপনি আপনার প্রয়োজন মতো খাবেন, এটার সাথে ইউলিরয়েডের আসলে কোনো সম্পর্ক নেই। আপনাদের দুজনকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাস। আমরা একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে যেতে চাই। একজন প্রশ্ন করেছেন তার ছেলের জন্য, যার পিত্তথলিতে পাথর হয় এবং অপারেশন করা হয় 2018 সালে, কিন্তু এখন আবার পেটে সেই অপারেশনের জায়গায় আবার পেটে ব্যথা করছে। এখন কি করণীয়? তার বয়স 15। নাসির উদ্দিন প্রশ্ন করেছেন ডাক্তার প্রফেসর মোস্তফা জামান। আসলে আমি আগে প্রথমে বলছি যে আমরা জানি যে পিত্তথলিতে পাথর হওয়া মানে পিত্তথলি পুরোপুরি কার্যকর হয় না। সেক্ষেত্রে আমরা বড়দের ক্ষেত্রে আমরা বলি যে সার্জারি অবশ্যই করতে হবে যদি উপসর্গ থাকে। কিন্তু আমরা কিন্তু বলি পিত্তথলিতে পাথর হলে সঙ্গে সঙ্গে সবসময় যে অপারেশন বা সার্জারি করতে হবে তা কিন্তু না। যদি উপসর্গ না থাকে আমরা অনেক সময় একটু পর্যবেক্ষণ করতে বলি। সেক্ষেত্রে আস্তে আস্তে পর্যবেক্ষণের মাধ্যমে, ওষুধের মাধ্যমে রোগীকে কিছুটা ভালো রেখে যখন পরিণত বয়স হয় সেক্ষেত্রে সার্জারি করতে বলে ভালো। কারণ সারা বিশ্বব্যাপী কিন্তু খুব কম বয়সে পিত্তথলি অপারেশন বা সার্জারি করার সংখ্যা কম। হ্যাঁ আছে, করা যায় ইমার্জেন্সি হলে, কিন্তু তারপরও আমরা এত কম বয়সে আমরা সাধারণত চেষ্টা করি যে এত কম বয়সে, অনেক সময় দেখা যায় 8-9 বছর বয়সেও কিন্তু ইমার্জেন্সি হলে করতে হয়েছে, কিন্তু সেই রেকর্ডগুলোর সংখ্যা কম। অর্থাৎ এই যিনি যার জন্য প্রশ্ন করছেন তার যদি সত্যিকার অর্থে ইন্ডিকেশন থেকে থাকতো, যদি অপারেশন করে থাকে, সেক্ষেত্রে আমাদের কোনো কথা নেই। কিন্তু আমরা তারপরে বলছি আপ্রাণ চেষ্টা থাকে আমাদের কম বয়সে অপারেশন না করবে। কারণ জানেন যে অপারেশন করার পরেও কিন্তু নানা ধরনের কিছু জটিলতা হতে পারে। কারণ পিত্তথলির মাধ্যমে পেটে শরীরের যে নিয়ন্ত্রণ ছিল খাদ্যাভ্যাস থেকে শুরু করে খাদ্য হজমে, সেটিতে কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হয় এবং যেখানে অপারেশন করেছেন সেখানে অপারেশন পরবর্তী জটিলতাও অনেক সময় হতে পারে। তবে আপাতত বলবো তিনি যে চিকিৎসককে দেখেছিলেন সেই চিকিৎসককে আবার একটু দেখাতে পারেন। প্রয়োজন হলে সেখানে একটু আল্ট্রাসাউন্ড করতে পারেন যে লোকাল কোনো জায়গাতে কোনো অ্যাবসেস বা অন্য কোনো সমস্যা হলো কিনা। আরেকটা হতে পারে হয়তো অপারেশন ভালো আছে, ভিতরে কোনো সমস্যা নেই, শুধু বাইরের যে জায়গাটিতে সার্জারি নাকি কোলেসিস্টমি করেছেন সেটি আমরা জানতে পারছি না, সেখানেও কিন্তু লোকাল কোনো জায়গাতে সমস্যা হতে পারে। আমি বলবো যে যেহেতু এই মুহূর্তে এর চেয়ে বেশি তথ্য আমরা জানতে পারছি না, বয়স মাত্র 15, তার প্রতি আমাদের সহানুভূতি রইল এবং ভালোবাসা রইল। আপাতত তিনি তার একটি আল্ট্রাসাউন্ড করবেন, সে পেটের যেখানে তার সমস্যাটা হয়েছে আল্ট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যে চিকিৎসকের মাধ্যমে অপারেশনটি করেছিলেন সেখানেও যোগাযোগ করতে পারেন। আর আপাতত ট্যাবলেট প্যারাসিটামল একটি করে 2 বেলা খেতে পারেন। ধন্যবাদ আপনাকে। আমরা একটু ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যেতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার কাছে একজন প্রশ্ন করেছেন, তার বোনের বয়স 55 দিন, ওর চোখ শুধু সাদা কেতর পড়ে। মিয়াবাড়ির বড় ছেলে প্রশ্নটি করেছেন। জি জি, আসলে আমরা এই উত্তরটা অনেকবারই কিন্তু দিয়েছি। যেটা আপনার যেটা করবে যে মুখের বা এই চারপাশে যেটা তেল, পাউডার, কাজল, এই জিনিসগুলো লাগাবেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনি যেহেতু একটু ময়লা জমেছে বোঝা যাচ্ছে কিন্তু ইনফেকশন হয়েছে, যেহেতু পানি পড়ছে না, সেটা আমি বলবো যে নেজোলেক্রিমাল ডাক্তার যে সমস্যা হয়তো সেটা নেই। এই মুহূর্তে যেটা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আর দুধ খাওয়ানোর সময় খেয়াল রাখবেন। অনেক সময় দেখা যায় যে গড়িয়ে দুধ পড়ার কারণে এটা হয়, সুতরাং এটা একটু আসলে খেয়াল রাখতে হবে এই মুহূর্তে। তাহলে আপনি কি করবেন এই মুহূর্তে? ম্যাক্স লো এই চোখের ড্রপটা 2-3 ঘন্টা পর পর দিতে হবে। অনেকে যেটা করেন দিনে 3-4 বার দেন, চোখের ক্ষেত্রে কিন্তু একটু ঘন ঘন দিতে হয়। 2-3 ঘন্টা পর পর আপনি 5 থেকে 7 দিন দিলে এটা ভালো হয়ে যাবে। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, একটু কটন দিয়ে কুসুম গরম পানি ভিজিয়ে দিয়ে জায়গাটা পরিষ্কার করে তারপর যদি এই ড্রপটা দেন, দেখবেন যে বাচ্চা ভালো হয়ে গেছে। তার সাথে যদি একটা মাসাজ করে দেন প্রতিদিন, আমরা বলেছি সেই মাসাজটা যদি একটু সকাল, দুপুর, বিকাল, রাতে 10 বার করে দেন, দেখবেন যে আপনার বাচ্চা 5-7 দিনের মধ্যে পুরোপুরি ভালো হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার শারমিন আব্বাসী,
সালাউদ্দিন আমাদের কুমিল্লা থেকে লিখছেন তার স্ত্রীর জন্য, যিনি 8 মাসের অন্তঃসত্ত্বা, আল্ট্রাসাউন্ড করিয়েছেন, সব ঠিক আছে কিন্তু বাবু উল্টানো। এই অবস্থায় ডাক্তার বলল কোনো সমস্যা নেই, ভালোভাবে জানতে চাচ্ছেন প্লিজ ভাই কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, প্লিজ ভাইকে উত্তর দিব, বাবু উল্টানোই থাকুক না কেন, ও জন্মের আগে থেকে উল্টানো, জন্মের পরেও একটু খাটতারা হতে পারে, এভাবেই আসলে মেনে নিতে হবে। উল্টা বাচ্চা খুব সুন্দর করে নর্মাল ডেলিভারি করা যায়, চিন্তার কিছু নাই। আর যদি কোনো ইন্ডিকেশন থাকে হয়তো তার সিজারিয়ান সেকশন হতে পারে। তবে একটি জায়গায় খেয়াল রাখবেন, হঠাৎ করে যেন মায়ের পানি ভেঙে না যায়, বা যদি কোনো কারণে অসাবধানতা বশত পানি ভেঙে যায় বাসায়, তাহলে তাড়াতাড়ি ওনাকে শুইয়ে দিবেন। কারণ উল্টো বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চার নাড়িটি মায়ের যোনিপথ দিয়ে তাড়াতাড়ি বের হয়ে আসতে পারে, যেটি বাচ্চাটির লাইফের জন্য একটা টানাটানি অবস্থা। এছাড়া কোনো সাবধানতার জায়গা কিছু নেই, এটি নিয়ে চিন্তারও কোনো কারণ নেই। ও সোজা থাকুক আর উল্টা থাকুক, ও যেন সুস্থ হয়ে এই পৃথিবীতে জন্মে, সেটাই আমাদের শুভকামনা। একদম তাই, একদম তাই। গুলাফরোজ লিখছেন তার হাজবেন্ডের জন্য, আব্দুল হক, 50 বছর, ওজন 70 কেজি। ডাক্তার প্রফেসর মোস্তফা জামান আপনাকে ডিটেলসটি দিয়েছি, জানতে চেয়েছেন যে ইকোস্প্রিন না খেলে হাজবেন্ডের কোনো সমস্যা হবে কিনা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রশ্নটি, আমি আপনাকে ফরওয়ার্ড করেছিলাম। আমি সংক্ষেপে বলছি, প্রথম কথা যে তিনি যেহেতু 2018-তে তার হাজবেন্ডের জন্য বলেছেন যে স্টেন্টিং করেছেন, রিং করেছিলেন, প্রথম কথা তিনি ভ্যাকসিন দিতে পারবেন। দ্বিতীয়ত আমরা সাধারণত রক্তপাত ইকোস্প্রিন ওষুধ দিয়ে থাকি, কারো কারো ক্ষেত্রে অ্যাসিডিটি হলে ইকোস্প্রিনের বদলে প্লাডেক্স বা ক্লোপিডিগ্রল জাতীয় ওষুধ দেওয়া হয়। তবে যদি তিনি সহ্য করতে পারেন, দুটি দিলে আরো বেশি কার্যকর। তিনি অন্যান্য যে ওষুধগুলো খাচ্ছেন সবই ভালো আছে, শুধু হাঁটাহাঁটির যে পরামর্শ আমরা দিয়ে থাকি সেটি করবেন। যদি হাঁটাহাঁটির সময় বুকে ব্যথা হয় কিনা জানাতে পারলে আমার জন্য ভালো হতো। আশা করছি তিনি ভালো আছেন, যেহেতু আধুনিক চিকিৎসা করেছেন, তিনি ভ্যাকসিন দিতে পারবেন এবং যে ওষুধ খাচ্ছেন ঠিকই আছে। সঙ্গে যদি ইকোস্প্রিন খেলে কোনো অ্যাসিডিটি না হয়, প্লাডেক্সের সাথে ইকোস্প্রিনও খেতে পারবেন। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান, একই সাথে ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী, ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আর খুব বেশি দিন নেই, যদি কোনো সফলতার গল্প থাকে চিকিৎসা নিয়ে যারা সুস্থ হয়েছেন, করোনা হেলথ ডেস্ক থেকে আমাদের সেই সফলতার গল্পগুলো জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।